দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামীকালকে সকাল 10টা থেকে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশের মধ্যেকার অনুষ্ঠিতব্য 2 টেস্ট ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তো পার্টিকুলার যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যেই কয়েকটা কারণে আমাদের এই টেস্ট সিরিজগুলোকে ফলো করা উচিত, এই টেস্টগুলো খেলা এই টেস্ট খেলাগুলো দেখা উচিত, সেই 5টা মেইন যে রিজন আছে সেই 5টা রিজন আপনাদের সাথে একটু আলোচনা করতে যাচ্ছি। প্রথম যে রিজনটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশ এখন কিন্তু টেস্টে বেশ ভালো ফর্মে আছে। এই তো কিছুদিন আগে 10-12 দিন আগে তারা পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে 2-0 মানে হোয়াইট ওয়াশ করে আসছে। এটা একটা প্রথম কারণ, যেহেতু পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে হারিয়ে আসছে আর তারা ভারতে গিয়ে কী ধরনের পারফরমেন্সটা প্রদর্শন করবে সেটা দেখার জন্য হলেও আমাদের এই টেস্ট সিরিজটাকে ফলো করা উচিত। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে তথ্যটা আছে সেটা হচ্ছে দর্শক, এখনও পর্যন্ত বাংলাদেশ টেস্ট ক্রিকেটে 67টা টেস্ট সিরিজ খেলেছে, তার মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র 8টিতে। আর তার মধ্যে যে 4টা সিরিজ জয় হয়েছে সেটা কিন্তু 2021 থেকে 2024-এর মধ্যে, আর বাকি 20 বছর কিন্তু বাংলাদেশ 4টা সিরিজ জিতছিল। তো এটা দেখার বিষয় থাকবে যে বাংলাদেশ পাকিস্তানের সাথে এত ভালো পারফরমেন্সটা করে এসে, ওয়েল অর্গানাইজড যে পারফরমেন্সটা ছিল সেটা করে এসে ভারতের সাথে কী ধরনের পারফরমেন্স দিচ্ছে। সেকেন্ড, দুই নাম্বার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই যে ঋষভ পান্তের কথা বলতে হয়। ভারতের যে ঋষভ পান্ত আছেন, ঋষভ পান্ত কিন্তু আপনার অনেক দিন পরে টেস্ট ক্রিকেটে ফিরতেছে। মোস্ট প্রবাবলি আপনার প্রায় 2 বছরের মতো হবে। মাঝখানে তার একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো, যে কারণে তিনি অনেক দিন ক্রিকেটের বাইরে ছিলেন। প্রায় 2 বছর পরে ঋষভ পান্ত টেস্ট ক্রিকেটে কামব্যাক করতেছে। তো ঋষভ পান্ত কী ধরনের পারফরমেন্স করবে এই টেস্টে সেটা একটা দেখার বিষয়। ঋষভ পান্তের পারফরমেন্সটা দেখার জন্য, তাকে নোটিস করার জন্য, ফলো করার জন্য আপনার এই টেস্ট ম্যাচটা দেখা উচিত। তৃতীয় যে বিষয়টা সামনে আসতেছে সেটা হচ্ছে ভারতের ক্ষেত্রে ভারত কিন্তু এখনও পর্যন্ত টানা 17টা টেস্ট জিতেছে তাদের ঘরের মাটিতে, উইদাউট এনি কাইন্ড অফ ডিফিট, কোনো রকমের পরাজয়ের মাঝখানে তাদের ঘটে নাই। কিন্তু বাংলাদেশ কি পারবে, এই আত্মবিশ্বাসী যে বাংলাদেশ আছে সেই আত্মবিশ্বাসী বাংলাদেশ কি পারবে ভারতের এই আত্মবিশ্বাসের চির ধরাতে? ভারতের এই উইনিং যে স্ট্রিকটা আছে সেটাকে ভেঙে দেওয়ার জন্য বাংলাদেশের মনোবলটা কি যথেষ্ট? সেটা দেখার জন্য হলেও আমাদেরকে এই টেস্ট সিরিজটাকে ফলো করতে হবে। তারপর দর্শক আসেন আমরা আরেকটা বিষয় হচ্ছে চতুর্থ যে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার ভারত এবং বাংলাদেশের বোলিং কম্প্যারিজনের দিকে যদি আমরা যাই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুই টিমই কিন্তু সমভাবে বোলিংটার ভাবে ব্যালেন্স করে রাখছে। এখন কোন টিমটা যে বোলিংয়ের সাইড দিয়ে এগিয়ে যাবে সেটা হচ্ছে একটা মুখ্য বিষয়। এইখানে যদি ভারতের স্পিনারদের কথা চিন্তা করেন আপনি, সেইখানে আছেন কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ইভেন অক্ষর প্যাটেল। এই 4 জনের মধ্যে ভারত কি এখন 3 স্পিনার নিয়ে খেলবে নাকি 2 স্পিনার নিয়ে খেলবে সেটা ভারত ভালো বলতে পারবে। এভরিথিং ডিপেন্ডস অন পিচ, হুইচ কাইন্ড অফ পিচ এই খেলাটা হতে যাচ্ছে সেটার উপরে ডিপেন্ড করবে যে ভারত কয়জন পেসার খেলাবে, কয়জন স্পিনার খেলাবে, বা যেটাই খেলাক না কেন। বাংলাদেশেরও কিন্তু 2জন স্পিনার আছেন, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ। এই 2জন নিজেদের দিনে কি করতে পারেন সেটা সবাই হয়তো বা যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট ফলো করেন সবাই জানেন। তো এইখানে একটা ব্যাটল হবে মেহেদী হাসান মিরাজ ভার্সাস রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা। এদের মধ্যে একটা বেশ ভালো একটা ব্যাটল হবে। তারপরে গেল এই বিষয়। আর পঞ্চম যে বিষয়টা আছে দর্শক সেটা হচ্ছে গিয়ে রিসেন্টলি বাংলাদেশের পেসাররা যেই কীর্তিটা করে দেখিয়েছেন সেটা হচ্ছে পাকিস্তানের এগেনস্টে গিয়ে যখন আমরা সেকেন্ড টেস্টটা জিতলাম, সেই সেকেন্ড টেস্টটাতে পাকিস্তানের যে 10টা উইকেট ছিল সেটা কিন্তু বাংলাদেশের পেসাররাই কেবলমাত্র সংগ্রহ করে নিয়েছে। তার মধ্যে আপনার নাহিদ রানার 4টা, হাসান মাহমুদের 5টা এবং তাসকিন আহমেদ কিন্তু 1টা উইকেট শিকার করেছেন। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত কিন্তু এরকম কোনো ঘটনা বাংলাদেশের ক্রিকেটাররা বা বোলাররা কোনো সময় ঘটাইতে পারে নাই যেটা পাকিস্তানের এগেনস্টে সেটা করে দেখেছে। তার মানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের পেসাররা যে একটা ফর্মে আছে সেই ফর্মটাকে তারা ক্যারি করে নিয়ে গিয়ে ইন্ডিয়ার এগেনস্টে কী প্রতিফলন ঘটাতে পারবে বা কী
রেজাল্ট নিয়ে আসতে পারবে, সেটা একটা দেখার বিষয় থাকবে। এই বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মাঝখানে যেই টেস্টটা হতে যাচ্ছে সেই টেস্টের উপর এই কারণে আমাদের সবার নজর রাখা উচিত। তো দর্শক, এই ছিল মূলত মেইন 5টা কারণ, যেই কারণে 5টাতে আপনার আমার সবারই বাংলাদেশ বনাম ভারতের এই টেস্ট সিরিজটার উপরে সবার লক্ষ্য রাখা উচিত। তো আপনাদের কী মনে হয় দর্শক, যে বাংলাদেশে যেই 5টা রিজন আমি ব্যাখ্যা করলাম, সেই 5টা রিজনের কোনো যুক্তিযুক্ত কারণ আছে কিনা, কিংবা সেগুলো আপনাদের থিঙ্কিংয়ের সাথে মিলে কিনা, অবশ্যই সেটা আমার এই চ্যানেলটাতে কমেন্টস করে জানাবেন। এবং যারা আমার এই চ্যানেলটাতে নতুন, দয়া করে সাবস্ক্রাইবটা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।